আসসালামু আলাইকুম সবাইকে। আমি স্বাধীন আহমেদ বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে এবং আজকের ভিডিওটা খুবই স্পেশাল এই কারণ আজকের ভিডিওতে আমি ডি ইউনিটের কোয়েশ্চেনটা সলভ করে দিব লাস্ট ইয়ারের। অর্থাৎ তোমরা যারা ডি ইউনিটের প্রশ্ন নিয়ে ভয় পাচ্ছ যে ভাই এই প্রশ্নগুলো সামনের বছর বা এই বছর যদি আমার পরীক্ষায় আসে আমি কি পারবো কিনা, আমি প্রমাণ করে দিব যে এই প্রশ্নগুলোকে কিভাবে পড়লে বা কোন কোন জায়গা ধরে ধরে পড়লে খুব ইজিলি সলভ করা যায়। কিন্তু তার আগে একটা কথা বলে রাখছি, আমি কিন্তু এখানে পেসেজের সলিউশন দিব না। অর্থাৎ গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ডি ইউনিটে 16টা প্রশ্ন এসেছিল, তার মধ্যে 5টা ছিল পেসেজ থেকে। সো ওই 5টাকে বাদ দিয়ে আমি 11টা প্রশ্নের সলিউশন দিব এবং কোথা থেকে পড়লে এইগুলো কমন পড়বে সেই জিনিসগুলো আমি তোমাদের সামনে খুব ভালোভাবে উপস্থাপন করব। সো বেশি কথা না বলে চলো আমরা মূল ক্লাসে যাই এবং প্রত্যেকটা প্রশ্ন আমি এখানে লিখবো, লিখে লিখে তোমাদের সামনে এক্সপ্লেন করার চেষ্টা করব। সো কথা না বাড়িয়ে চলো আমাদের মেইন ক্লাসে যাই। সো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় গত বছর প্রথম প্রশ্নটা ছিল ডি ইউনিটের এইটা, যে তানিয়া ইজ রিনুয়েন্ট ড্যাশ হার ওরাটরি। ওরাটরি মানে আবৃত্তি, অর্থাৎ সে তার আবৃত্তির জন্য কি ছিল। সো রিনুয়েন্ট মানে আমরা জানি বিখ্যাত বা কোনো একটা কাজ করে খুব ভালো একটা পজিশনে যাওয়াকে বোঝায় রিনুয়েন্ট। সো এই রিনুয়েন্টের ক্ষেত্রে তুমি কি ইউজ করবা, এই রিনুয়েন্টের ক্ষেত্রে তুমি কি ইউজ করবা। সো এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে বলা আছে রিনুয়েন্ট ফর। কি? রিনুয়েন্ট ফর। সো এখন কথা হচ্ছে এটা তুমি কিভাবে জানবা, এর জন্য তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়লে এটার মানে যে রিনুয়েন্টের পরে যে ফর বসে এটা তুমি জেনে যাবা। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি তোমার না জানা থাকে তাহলে এইটা অ্যান্সার করা উইল বি সো টাফ ফর ইউ ইন ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। 2 নম্বর প্রশ্নটাও ছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এবং সেখানে বলা হচ্ছিল হি ওয়াজ নট কনভারসেন্ট ড্যাশ দ্য প্ল্যান। কি? হি ওয়াজ নট কনভারসেন্ট ড্যাশ দ্য প্ল্যান। সো এই কনভারসেন্টের সাথে তোমার কাছে মনে হবে চারোটাই হতে পারে, কিন্তু এই কনভারসেন্টের সাথে বসে উইথ। এই কনভারসেন্টের সাথে কি বসে? উইথ। সো একই জিনিস, এটা তুমি কোত্থেকে জানবা? তোমার যে কোনো একটা বই আছে, সেটা হতে পারে তুমি ইন্টারমিডিয়েটের পড়া কোনো বই, এটা হতে পারে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধের জন্য কেনা যে কোনো বই। তুমি দেখবা ইংরেজি বইয়ের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে একটা টার্ম দেওয়া আছে, আর সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে এই টাইপের প্রশ্নগুলো তুমি পাবা, যে কনভারসেন্টের সাথে কি বসে, পন্ডারের সাথে অভার বসে, ডায়ের সাথে উইথ, ডায়ের সাথে ফর বসে, অফ বসে, ফ্রম বসে। তো কোনটা কোন ক্ষেত্রে বসে সেই জিনিসগুলো তুমি পেয়ে যাবা যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ো। সো আরেকটি প্রশ্ন ছিল চুজ দ্য কারেক্ট সেন্টেন্স নিয়ে। সো চুজ দ্য কারেক্ট সেন্টেন্সের মধ্যে আবারও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আরেকটা প্রশ্ন দিয়েছে। এই জায়গায় তারা বলেছে এইখান থেকে কারেক্ট সেন্টেন্সটা চুজ করতে। তো এখানে সবগুলো সেন্টেন্স প্রায় সম্ভাবনা যে দ্য রেলওয়ে উইল কম্পনসেট আস উইথ দ্য লস। অর্থাৎ এখানে বোঝাচ্ছে কম্পনসেটের পরে প্রিপোজিশনগুলো দেখো চেঞ্জেস হচ্ছে, একটা ফর, একটা আস, এটা হবে টু, এটা হবে কি, সরি এটা টু না, এইটা হবে অফ। ঠিক আছে, তাহলে এইখানে দেখো এক একটার ক্ষেত্রে এক একটা তুমি প্রিপোজিশন ইউজ করছো। সো আমরা যেটা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে ক্ষতিপূরণ বোঝাতে, কি বোঝাতে? ক্ষতিপূরণ। তুমি ক্ষতিপূরণ বোঝাতে তুমি ইউজ করবা কম্পেনসেট ফর। তাহলে এই অনুযায়ী এই দেখো এখানে কম্পনসেটের পরে ফর আছে, কি আছে? কম্পনসেটের পর ফর আছে। আর আমি যেমনটা বলেছিলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে কম্পনসেটের পরে ফর বসে, তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা? এইটা। অপশনগুলো ছিল দ্য রেলওয়ে উইল কম্পনসেট আস উইথ দ্য লস, দ্য রেলওয়ে উইল কম্পনসেট আস ফর দ্য লস, এখানে উইল হবে। তারপরে দ্য রেলওয়ে উইল কম্পনসেট আস টু দ্য লস, দ্য রেলওয়ে উইল কম্পনসেট আস অফ দ্য লস। তাহলে এখানে দেখো এখানে প্রত্যেকটার ক্ষেত্রে প্রিপোজিশন চেঞ্জেস হচ্ছে, আর এই সবগুলোর ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ফর। কারণ কি? কম্পনসেটের পরে কি বসে? ফর বসে। কম্পনসেটের পরে কি বসে? ফর বসে। সো নেক্সট টাইম এই জায়গা থেকে যদি প্রশ্ন করে তুমি পারবা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখলাম? 3টা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে করেছে। সো এখন তুমি বোঝো তো বা বলো তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়া কতটুকু দরকার। সো আজকে থেকে এখন বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলোকে খেয়ে ফেলো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলোকে কি করবা? খেয়ে ফেলবা। তাহলে দেখবা ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাটা তোমার জন্য অনেকটাই ইজিয়ার হচ্ছে। সো 4 নম্বর প্রশ্নটা যদি তুমি দেখো তাহলে কি হচ্ছে দেখো তো, বলা হচ্ছে ওয়ার্নিং, তার মানে কি? সতর্কীকরণ। নো আনঅথরাইজড
পার্সোনেল। পার্সোনেল মানে কি? কর্মী। পার্সোনেল মানে কি? কর্মী। এখানে বলা হচ্ছে নো মানে বোঝাচ্ছে কোনো, আনঅথরাইজড মানে অপরিচিত, পার্সোনেল মানে কর্মী। বলছে যে কোনো অপরিচিত কর্মীও দিস পয়েন্ট মানে কি? এই পয়েন্টের কি না। সো এর জন্য তোমাকে অর্থ বুঝে মিনিং লিখতে হবে। এটার জন্য কি করতে হবে? এই সেন্টেন্সটার বাংলা বুঝতে হবে যে ওয়ার্নিং, সতর্কীকরণ, নো আনঅথরাইজড পার্সোনেল, কোনো অপরিচিত কর্মী ড্যাশ দিস পয়েন্ট, এই পয়েন্টের কি না। তাহলে দেখো, আমরা যদি তুমি আসলে এটা এটা বোঝার দরকার নাই, তুমি অপশনগুলো দেখো। অ্যাবাউটের সাথে কি তুমি পরিচিত? অনেক বেশি পরিমাণে পরিচিত। হেয়ার, দেন, এই সবগুলোর সাথে খুব বেশি পরিমাণে পরিচিত না, কিন্তু দেখবা এই যে বিয়ন্ড, এইটা কিন্তু একটা প্রিপোজিশন এবং এইটার ইউজেস তুমি খুব কম জানো, তাই না? তুমি কি সচরাচর বিয়ন্ড মানে কি জানো? বিয়ন্ড মানে কিন্তু হচ্ছে সীমানা পেরিয়ে। কি? সীমানা পেরিয়ে, অর্থাৎ কোনো কিছুর একটা নির্দিষ্ট গণ্ডি পেরিয়ে বলতে তোমার বিয়ন্ড ব্যবহার করা হয়। কিন্তু তুমি এই বিয়ন্ড অর্থ যে সীমানা পেরিয়ে, এইটা জানে হচ্ছে 10% পোলাপান, বাকি 90% পোলাপান জানে না বিয়ন্ডের মিনিং কিটা, কখন ইউজ করতে হয়। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই জিনিসগুলাই দেখে যে তুমি কি জানো কিনা, ইংরেজির এই বেসিক জিনিসটা কি তোমার জানা আছে কিনা। সো সেই দৃষ্টিকোণ থেকে উত্তর বিয়ন্ড। কি? উত্তর বিয়ন্ড। সোজা না? খুব মজার জিনিস, কিন্তু তুমি অপশন দেখেই বুঝে যাচ্ছে যেটার উত্তর বিয়ন্ড। এখন আমরা যে এক্সপ্লেনেশনে, বিয়ন্ড মানে কি? সীমানা পেরিয়ে। কি? সীমানা পেরিয়ে। তাহলে এখন দেখো, ওয়ার্নিং, সতর্কীকরণ, নো আনঅথরাইজড পার্সোনেল, কোনো অপরিচিত কর্মীও বিয়ন্ড দিস পয়েন্ট, অর্থাৎ কোনো অপরিচিত কর্মীও এই পয়েন্টের বাহিরে না, কোনো অপরিচিত কর্মীও এই পয়েন্টের বাহিরে না, এই পয়েন্টের সীমা পেরিয়ে না, সবাই এই পয়েন্টের মধ্যে ইনক্লুডেড। অর্থাৎ যারা পরিচিত তারাও ইনক্লুডেড, যারা অপরিচিত তারাও। লাইক ধরো লকডাউন, বা ধরো হচ্ছে করোনা ভাইরাস। করোনা ভাইরাস তো শুধুমাত্র যে গরিবদের জন্য, শুধুমাত্র যে ধনীদের জন্য তা না। তার মানে কি বোঝানো হচ্ছে? আমি যদি তোমাকে করোনা ভাইরাস দিয়ে বুঝাই, যারা অথরাইজড আছে, অর্থাৎ যারা পরিচিত, যারা আনঅথরাইজড, যারা অপরিচিত, করোনা ভাইরাস সবার জন্য আছে। ঠিক এই জিনিসটাই এখানে বোঝানো হয়েছে যে কেউ এর বাহিরে না, এই পয়েন্টের বাইরে কেউ নেই। আর তাহলে আমি তোমাকে দুইভাবে বুঝালাম, এক হচ্ছে মিনিং দিয়ে বুঝালাম যে এখানে বিয়ন্ড বসবে, আর আরেকটা হচ্ছে সহজ একটা ট্রিক, অপশন দেখে উত্তর, কোনো গ্রামার নাই, কোনো রুলস নাই। সো এই জিনিসগুলো মাথায় রাখলে ঢাকা ইউনিভার্সিটি তোমার, এইগুলো মাথায় নাই ঢাকা ইউনিভার্সিটি প্রেশার। সো এই জিনিসগুলো আরও ভালোভাবে বোঝানো হবে আমার স্পেশাল ব্যাচে। সো তোমরা যদি আমার সেই স্পেশাল ব্যাচে জয়েন এখনও না দিয়ে থাকো, তাহলে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব খুব আর্লি জয়েন দিয়ে দাও। সেইখানে ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটের ইংলিশ এবং সাধারণ জ্ঞান এমনভাবে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়টা তোমার কাছে একটা পানি মনে হয়, যে একবারে কিছুই না, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিলেই আমার হয়ে যাবে। সো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা এখনও যারা আমার কোর্সটাতে জয়েন দেওয়া নাই, খুব তাড়াতাড়ি জয়েন দাও, সেইখানে অনেক ভালো কিছু হতে চলেছে তোমাদের সাথে। সো এখন যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, এইটা আমি এর আগের একটা ক্লাসে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম যে ডু, ডিড, ডাজ থাকলে তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম নিব। সো দেখো খুব ইজিলি এটা আমি বুঝাই দিছি, এত সোজা প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে দেয়। দেখো এখানে বলছে টু বরিশাল বাই বাস ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে গতকাল, এর মানে এইটা হবে পাস্ট ইনডিফিনিট। একটা ক্লাসে আমি বলেছিলাম, মনে আছে কিনা তোমাদের, যে অতীত নির্দেশক কোনো ওয়ার্ড থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে ডিড বসাবো। তাহলে ডিড তারপরে আবার ওয়েন্ট, তাহলে দুটোটাই তো পাস্ট হয়ে গেল, দুইটাই পাস্ট হয়ে গেল না? তাহলে আমি যে বলছিলাম আমার ওই ভিডিওতে যে আমি ভাত খাবো, আমি কি দুইবার একই কথা বলবো? ধরো তুমি বললা আমি ভাত খাবো, তাহলে এটা তো এরকমই হচ্ছে, একবার পাস্টে দিলা আর একবার পাস্টে দিলা। তার মানে কি একবার পাস্ট থাকলে পরেরটা তুমি প্রেজেন্টে দিতে হবে, অর্থাৎ ডু, ডিড, ডাজের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ডু, ডিড এবং ডাজের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। কি বসে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে সেই ধারাবাহিকতায় হেডের পরে এখানে দিছে গো। আমরা জানি হ্যাভ, হ্যাজ, হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, এইটাও ভুল। এখানে দিল ওয়াজের পরে দিল গো। আমরা জানি এম ইজ আর ওয়াজ ওয়ারের পরে ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে এইটাও ভুল। তাহলে কারেক্ট আনসার কোনটা? এইটা, কারণ ডিডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। কত সোজা! আর পোলাপান ঝামেলা করে দেয় এইগুলোর মধ্যে, ভাবে যে প্রশ্ন মনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কঠিন। এটা কঠিন প্রশ্ন, এটা কঠিন প্রশ্ন হলে পড়াশোনা বাদ দিয়ে দাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো ইউনিটের প্রশ্ন খুব সোজা হয়। আমি যখন আগের বার বি আর সি ইউনিটের প্রশ্ন দিলাম বা সলিউশন করে দিলাম, পোলাপান কয় ভাই গত বছর সোজা আসছিল না, প্রতি বছরই সোজা দেয়। তোমার কাছে মনে হয় গত বছর মনে সোজা আসছিল? প্রতি বছর প্রশ্ন সোজা করে। তোমার বেলা যখন পরীক্ষা দিবা তোমার বেলাও প্রশ্ন সোজা করবে, যদি বুঝতে পারি। কি ছিল বলো তো? পরবর্তীটা ছিল একটা আর্টিকেলের প্রশ্ন, আর আর্টিকেল আমরা সবাই পারি। দ্য ড্রেস ওয়াজ ডিজাইনড বাই
ড্যাশ ফেমাস ইতালিয়ান আর্টিস্ট। সো তোমরা অনেকে মুখের ফ্লোতে বলে দিবা দ্য ড্রেস ওয়াজ ডিজাইন বাই দ্য ফেমাস, না বাই দা দিবা না, খালি মুখের ফ্লোটাকে ইউজ করলে হবে না। দা আমরা কখন বলি? যখন নির্দিষ্ট করে কোনো কিছু জানা থাকে। অর্থাৎ এই ইতালিয়ান আর্টিস্ট নিয়ে যদি আমি আগে কিছু বলতাম, যদি আমি কি বলতাম এর আগে যদি একটা সেন্টেন্স থাকতো এইরকম, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এন ইতালিয়ান আর্টিস্ট, বলতাম যে একদা এক সময় এদিকে এক ইতালিয়ান আর্টিস্ট বসবাস করতো, তাহলে আমি তারপরে যখন আবার ইতালিয়ান আর্টিস্ট নিয়ে কিছু বলতাম তখন তাকে আমি নির্দিষ্ট করে বলতাম দ্য ড্রেস ওয়াজ ডিজাইন বাই দ্য ফেমাস ইতালিয়ান আর্টিস্ট, যে এই ড্রেসটা ওই নির্দিষ্ট করে বুঝালাম ওই ইতালিয়ান আর্টিস্টের দিয়ে লেখা। কিন্তু এইখানে তো হচ্ছে এর আগে এই ইতালিয়ান আর্টিস্ট নিয়ে কিছু বলা হয় নাই, তাই এর উত্তর দিবা এ। যেহেতু এন হবে না, কারণ কি এরপরে কোনো ভাওয়েল নাই, আমরা জানি ভাওয়েলের পরে হচ্ছে এন বসে বা ভাওয়েলের আগে এন বসে, তাহলে যেহেতু এর আগে কিছু নাই দা হবে না, তাই উত্তর এ। বেশি সোজা না? কত সোজা প্রশ্ন করে ঢাকা ইউনিভার্সিটি। এই প্রশ্নটাতে মূলত ডিগ্রি নিয়ে আলোচনা করা হয়েছে। কি নিয়ে? ডিগ্রি নিয়ে। এবং আমরা সবাই জানি যে ডিগ্রির ক্ষেত্রে আমরা যদি সুপারলেটিভ ডিগ্রি হয় তাহলে দায়ের পরে যদি সেই ওয়ার্ডটা উচ্চারণ করতে আমাদের দুইবার থামতে হয় বা একের অধিক সময় নিতে হয়, সেই ক্ষেত্রে আমরা মোস্ট ইউজ করি যেহেতু সুপারলেটিভ। তাহলে সেই ক্ষেত্রে একটা, দুইটা, তিনটা, এই তিনটে অ্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। এটা অ্যান্সার হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এটার অপশন কি ছিল? মোর পপুলাস। তাহলে এই তিনটা থেকে সঠিক উত্তর আমরা খুঁজে বের করব যে সঠিক উত্তরটা কোনটা। এখন দেখো মোস্ট পিপল বলতে কিছু আছে, ইট ইজ দ্য মোস্ট পিপল সিটি অফ দ্য কান্ট্রি, লাইনই তো মিলে না। পরবর্তীটা দেখো, ইট ইজ দ্য মোস্ট পপুলেশন। আচ্ছা এইটা মোটামুটি মিলে, এইটা কি মোটামুটি মিলে যে ইট ইজ দ্য মোস্ট পপুলেশন, কিন্তু তুমি পুরাপুরি জিনিসটা বুঝতে পারবা যখন তুমি মোস্ট পপুলাস নিবা। কারণ তুমি একটু দেখো, ইট ইজ দ্য মোস্ট পপুলাস সিটি অফ দ্য কান্ট্রি, কারণ পপুলেশনের কোনো ডিগ্রি হয় না। তুমি ডিগ্রিতে যদি যাও পপুলেশন, মোর পপুলেশন, মোস্ট পপুলেশন বলতে কিছু হয় না, তো এটা হবে কি পপুলাস, যে পপুলাস, মোর পপুলাস, মোস্ট পপুলাস। আর পপুলাস নিজে একটা অ্যাডজেক্টিভ, আর তুমি জানো ডিগ্রি হয় সাধারণত অ্যাডজেক্টিভের, এটা হচ্ছে নাউন, তাহলে এইটার তো ডিগ্রি হওয়ার সম্ভাবনা নাই। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে দায়ের পরে মোস্ট এইখানে আছে এবং এইখানে অ্যাডজেক্টিভ আছে, তাহলে সঠিক উত্তর কোনটা? এইটা একটু ট্রিকি কোয়েশ্চেন, এটা একটু টাফ। তুমি যদি, আমি কি বলছি, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এই সেক্টরে ভালো করতে চাও তাহলে অবশ্যই তোমার অ্যাডজেক্টিভ এবং ডিগ্রি নিয়ে ভালো একটা ধারণা থাকতে হবে। এবং এই বিষয়টা নিয়ে ভালো করে বুঝতে চাইলে তোমরা কমেন্ট করে আমাকে জানাও, এই বিষয়ের উপরে আমি ভিডিও বানিয়ে দিব। এবং ইনশাল্লাহ আমার ভিডিও দেখার পর ডিগ্রি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার কোনো প্রবলেমই হবে না। সো এই প্রশ্নে বলা আছে যে হু সেজ দ্যাট, কে তোমাকে বলেছে যে ইউ ক্যান গো দ্য ওয়ার্ল্ড ইন 80 days, যে কে বলেছে তুমি এই পৃথিবী ড্যাশ করে আসতে পারবা 80 দিনের মধ্যে, অর্থাৎ 80 দিনের মধ্যে তুমি পৃথিবীটা কি করে আসতে পারবা। সো বাংলায় বলি, ইংরেজিতে না, বাংলায় উত্তর দিয়ে দিই তোমাদের। তুমি যদি একজনকে বলো বা তোমার একটা ফ্রেন্ডের সাথে গল্প করছো, তুমি কি বলবা যে তোকে কে বলেছে যে তুই 80 দিনের মধ্যে পৃথিবী ঘুরে আসতে পারবি? কি পৃথিবী ঘুরে আসতে পারবি? বা পৃথিবী ঘুরে আসতে হলে কি করতে হবে? পৃথিবীর চারদিক দিয়ে তো ঘুরতে হবে, তাই না? তাহলে দেখো যে হু সেজ দ্যাট ইউ ক্যান গো ওভার, গো ওভার মানে কি? ওভার মানে উপরে দিয়ে যাও, তাহলে উপরে দিয়ে তো আর যাওয়া বলতে কিছু বোঝায় না। এরপরে দেওয়া হচ্ছে অ্যাক্রস মানে মধ্যে দিয়ে, বিয়ন্ড মানে হচ্ছে পৃথিবী পেরিয়ে। সো সবসময় হয়েছে বললাম বিয়ন্ড দেখেই তুমি উত্তর দিও না, একটু পজ করো। সো সব ক্ষেত্রে যে বিয়ন্ড হলে উত্তর হবে তা না, তুমি এই লাইনের বাংলাটা বোঝার চেষ্টা করো। বাংলাটা কি বলছে? হু সেজ দ্যাট, তোরে কে বলছে ইউ ক্যান গো, তুই যেতে পারবি দ্য ওয়ার্ল্ড ইন 80 days, মাত্র 80 দিনে পৃথিবী কি করে আসতে পারবি? ঘুরে আসতে পারবি। আর পৃথিবী ঘুরে আসতে হলে কি করা লাগে? চারদিক দিয়েই তো ঘুরে আসতে হয় না, পৃথিবীর মধ্যে দিয়ে ঘুরে আসে। আমরা যখন কোনো একটা কথা বলি যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, তারপরে হচ্ছে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, তো এই কথাগুলো আমরা যখন বলি তখন ঘুরার কথা বলি। আর ঘুরা মানে কি? রাউন্ড। কি? এই যে এটার চারপাশে ঘুরা বলতে কি বোঝায়? অ্যারাউন্ড। তাহলে এই ক্ষেত্রে অ্যারাউন্ড উত্তর। সো মাথাটাকে একটু কুল রাখবো পরীক্ষার হলে এবং মাথাটাকে কাজে লাগাই তুমি এই প্রশ্নের সলিউশনগুলো করবা, দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ তোমার জন্য খুবই সোজা। সো সিনোনিম থেকে একটা প্রশ্ন আসছিল, তোমরা যেমনটা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের বাইরে হচ্ছে তোমার ভোকাবুলারি থেকে প্রশ্ন করে। তাহলে তুমি দেখো ভোকাবুলারি থেকে কোথায় থেকে প্রশ্ন করছে? মেডিওক্রের সিনোনিম জানতে চাইছে। এর সিনোনিম মানে কি? সমার্থক শব্দ। তাহলে এর সিনোনিম জানতে চাইলে এর সিনোনিমটা কি হবে? তুমি দেখো, মেডিওক্রে মানে হচ্ছে মধ্যম লেভেলের,
কি লেভেলের? মধ্যম বা সাধারণ বলতে যে জিনিসটা বোঝায় যে সে একটা মেডিওক্রে জীবন ধারণ করে, মানে খুব সাধারণ একটা জীবন ধারণ করে। তাহলে মেডিওক্রে মানে যদি সাধারণ হয়, এর উত্তর হচ্ছে কি? অর্ডিনারি। সো এইটার জন্য তুমি যে হচ্ছে কোনো রুলস অ্যাপ্লাই করবা তা না, তুমি যদি শব্দের অর্থ জানো মেডিওক্রে কি, তাহলেই তুমি এর উত্তর যে অর্ডিনারি সেটা ইউজ করতে পারবা। সো আরেকটা প্রশ্ন ছিল স্পুরিয়াস মানে কি? একটা প্রশ্ন ছিল স্পুরিয়াস মানে কি, মানে স্পুরিয়াসের বিপরীত শব্দ জানতে চাইছে। স্পুরিয়াসের বিপরীত শব্দ আমি লিখতে লিখতে ক্লান্ত হয়ে গেছি, তাই হাতের লেখাগুলো ভালো হচ্ছে না। সো স্পুরিয়াস মানে হচ্ছে ভেজাল। স্পুরিয়াস মানে কি? ভেজাল বা মিথ্যা, এই টাইপের জিনিস বোঝায়। স্পুরিয়াস মানে কি? ভেজাল বা মিথ্যা। তাহলে সেই স্পুরিয়াসের যদি বিপরীত শব্দ, অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ, তাহলে বিপরীত শব্দে কি হবে? কৌশাস মানে সতর্ক, ফ্যান্টাস্টিক মানে চমৎকার, মডেস্ট মানে ভদ্র বা সভ্য। তাহলে জেনুইন মানে কি? খাঁটি। জেনুইন মানে খাঁটি বা প্রকৃত, কি? প্রকৃত, অর্থাৎ অরিজিনাল যে ফ্লেভারটা এটা বোঝায় জেনুইন। আর স্পুরিয়াস মানে হচ্ছে ভেজাল বা মিথ্যা। তাহলে এটার অ্যান্টোনিমে এটা যদি তুমি শব্দার্থ না জানো, তাহলে তোমার এই পৃথিবীর এমন কোনো শক্তি নেই এটা তোমাকে বুঝাই দেওয়া যাবে। সো মূলত এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নগুলো। এখানে একটা ফ্রেজ ছিল যেটা আমি স্কিপ করে গেছি, আমি লিখতে লিখতে ক্লান্ত হয়ে গেছি। ওইটা ছিল ডু নট পুট দ্য কার্ড ইন ফ্রন্ট অফ হর্স, এই টাইপের কিছু। মানে একটা ঘোড়ার সামনে কোনো কার্ড রাখো না, রাখলে হচ্ছে সে সব এলোমেলো করে রাখবে। তো এর মিনিংটা হচ্ছে প্লেস সামথিং ইন অর্ডার, অর্থাৎ কোনো কিছু গুছানো বা সাজানো অর্থে রাখার ক্ষেত্রে বলা হয় যে ঘোড়ার সামনে কোনো কার্ড রাখো না, তাহলে সে ধ্বংস করে দিবে। সো এই ছিল মূলত ডি ইউনিটের প্রশ্নের সমাধান। সো এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে? ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো কি আসলেই কঠিন? তাহলে তোমাদের কাছে যদি কঠিন লাগে আমাকে বলবা, কিন্তু আমি সবসময় চাইবো এগুলো যেন ইজিয়ারভাবে তোমাকে উপস্থাপন করে দেওয়া যায়, যেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা তোমার কাছে খুব সহজ মনে হয়। সো আজকে এইখান থেকে বিদায় নিচ্ছি। আর যারা এখনও স্পেশাল ব্যাচে ভর্তি হওনি কিংবা চাচ্ছ যে স্বাধীন স্পেশাল ইংরেজি ব্যাচে ভর্তি হই, সাধারণ জ্ঞান ব্যাচে ভর্তি হই, সো তোমরা কাল ক্ষেপণ না করে এখনই আমার সাথে যোগাযোগ করো। আমার ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, এই স্ক্রিনে দেখো, এই যে ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে তুমি আমাকে নক দিবা, নক দিয়ে আমার সাথে কানেক্টেড হবা। তোমার যদি আর্থিক অবস্থায় কোনো প্রবলেমও থাকে যে ভাই আমি ফাইন্যান্সিয়াল একটু ক্রাইসিসে আছি, আমার সাথে কথা বললে অবশ্যই আমি বিবেচনা করব, কারণ আমি চাচ্ছি আমার এই ভাইটা, আমার এই বোনটা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সাথে বসে এক কাপ চা খেয়ে খেয়ে বলতে পারে যে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির সময় যখন নার্ভাস ছিলাম, যখন ডিমোটিভেটেড ছিলাম, আপনার ভিডিওগুলো আমাকে অনেক এনার্জি দিত। আপনার ভিডিওগুলো দেখে ভাই নিজের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ হতো যে আমি আমার বাপ মায়ের জন্য কিছু একটা করব। সো সেই ধারাবাহিকতায় আজকে আবারও বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। টিল দেন, আসসালামু আলাইকুম।